নমস্কার। আচ্ছা, এমন একটা সাম্রাজ্যের কথা ভাবা যাক যেটা প্রায় ৩০০ বছর ধরে ভারতীয় উপমহাদেশকে শাসন করেছে। আমাদের দিয়েছে তাজমহলের মতো স্থাপত্য, আবার বিরিয়ানির মতো খাবারও। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিশাল আর বর্ণময় মুঘল সাম্রাজ্যের ইতিহাসের গভীরে ডুব দেব, একদম বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত। আমরা দেখব এর উত্থান, এর শিখর আর সেই পতনের সন্ধিক্ষণটা, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই সফরের রোডম্যাপটা কি হতে চলেছে, চলুন একবার দেখে নিই। শুরুটা হবে বাবরের হাত ধরে সাম্রাজ্যের ভিত্তি দিয়ে, এরপর আসবে শের শাহের একটা বাধা, আর তারপর আকবরের শক্তিশালী কামব্যাক। তারপর আমরা সোজা চলে যাব জাহাঙ্গীর আর শাহজাহানের শৈল্পিক স্বর্ণযুগে, আর সবশেষে ঔরঙ্গজেবের শাসনামলে সাম্রাজ্যের সে টার্নিং পয়েন্টে পৌঁছাব, যেখানে পতনের কারণগুলো খুঁজব আর পরীক্ষার জন্য দরকারি বিষয়গুলো ঝালিয়ে নেব। চলুন সবার আগে এই মহান মোঘল শাসকদের শাসনকালের টাইমলাইনটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, শুরুটা হচ্ছে বাবরের হাত ধরে, তারপর হুমায়ুনের সময় একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল, এরপর আকবরের সময় থেকে সাম্রাজ্যটা ঠিকঠাকভাবে দৃঢ় হয়। জাহাঙ্গীর আর শাহজাহানের সময় শিল্প আর স্থাপত্য তার শিখরে পৌঁছায়, আর অবশেষে ঔরঙ্গজেবের দীর্ঘ শাসনের সঙ্গে এই পর্বটা শেষ হয়। এই পর্যায়ক্রমটা মাথায় রাখলে পুরো ব্যাপারটা বুঝতে খুব সুবিধে হবে। আচ্ছা, তাহলে এবার শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, মুঘলদের সূচনা, যেখানে আমরা দেখব ঠিক কিভাবে বাবরের হাত ধরে এই বিশাল সাম্রাজ্যের ভিত্তিটা তৈরি হয়েছিল। বাবর কিন্তু শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি একজন অসাধারণ মিলিটারি স্ট্র্যাটেজিস্টও ছিলেন। ১৫২৬-এর পানিপথের প্রথম যুদ্ধে তিনি তুলুগোমা নামে এক দারুণ যুদ্ধকৌশল ব্যবহার করেন। মানে সেনাবাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে শত্রুকে দুপাশ থেকে একেবারে ঘিরে ফেলার একটা কৌশল। এই টেকনিক আর ভারতে প্রথমবার কামানের ব্যাপক ব্যবহার, এই দুটো মিলেই ইব্রাহিম লোদির বিশাল বাহিনীকে তিনি হারিয়ে দিয়েছিলেন। এরপর খানুয়া আর ঘরঘরার যুদ্ধ জিতে তিনি তার শাসনকে পাকা করেন। আর হ্যাঁ, তার নিজের লেখা আত্মজীবনী বাবরনামা, সেটা তো ইতিহাসের এক অসাধারণ দলিল। এবার আমরা গল্পের একটা দারুণ মোড়ে চলে এসেছি, এমন একটা সময় যেখানে মুঘল শাসনের ধারাবাহিকতায় একটা ছেদ পড়ল, আর তারপর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসকের উত্থান হল। চলুন দেখে নেওয়া যাক শেরশাহ আর আকবরের সেই যুগটা। চৌসার যুদ্ধে হুমায়ুনের হার মোগলদের জন্য একটা বড় ধাক্কা ছিল বটে, কিন্তু শেরশাহ সূরির উত্থান ভারতের প্রশাসনিক ইতিহাসে একটা নতুন দিগন্ত খুলে দেয়। ভাবুন, তার শাসনকাল খুব অল্প দিনের, কিন্তু এরই মধ্যে তিনি পাট্টা আর কবুলিয়ত দিয়ে ভূমি রাজস্ব ব্যবস্থাকে গুছিয়ে ফেললেন, সড়ক-ই-আজম বা আজকের জিটি রোড তৈরি করে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনলেন, আর রূপোর রুপিয়া ও তামার দাম চালু করলেন। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু শের শাহের যুগ শেষ হতেই মঞ্চে আবার ফিরে এলেন মুঘলরা, আর এবার তাদের সাথে এলেন এমন একজন যিনি ইতিহাসের গতিপথই পাল্টে দেবেন, আকবর দ্য গ্রেট। তিনি শুধু হারানো সাম্রাজ্যে ফিরে পাননি, তাকে এক নতুন রূপ দিয়েছিলেন। তো আকবর এসে ঠিক কি করলেন দেখুন। ১৫৫৬ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে জিতে প্রথমে সাম্রাজ্যকে একেবারে সুরক্ষিত করলেন। তারপর রাজা টোডরমলের সাহায্যে আনলেন দুটো যুগান্তকারী সিস্টেম, জাবদি রাজস্ব ব্যবস্থা আর মনসবদারি প্রথা। এই দুটো সিস্টেম এতটাই কাজের ছিল যে এগুলোই মুঘল শাসনের মূল ভিত্তি হয়ে ওঠে। শুধু তাই নয়, তিনি সতীদাহ প্রথার মতো কুপ্রথা বন্ধ করারও চেষ্টা করেছিলেন। তাহলে এই মনসবদারি ব্যাপারটা আসলে কি? খুব সহজ করে বললে, মনসব মানে হল র্যাঙ্ক বা পদ। এটা ছিল একটা অসাধারণ সিস্টেম, যার মাধ্যমে আকবর মিলিটারি আর সিভিল অফিসারদের র্যাঙ্ক আর মাইনে ঠিক করতেন। মানে প্রত্যেক মনসবদারকে নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখতে হতো, আর তার বদলে তিনি বেতন বা জায়গির পেতেন। এই ডুয়েল সিস্টেমটাই ছিল সাম্রাজ্যের আসল শক্তি। আকবরের ভাবনা কিন্তু শুধু শাসন বা প্রশাসন নিয়েই ছিল না। ১৫৭৫ সালে ফতেপুর সিক্রিতে তিনি তৈরি করলেন এবাদতখানা বা উপাসনা গৃহ, আর ১৫৮২ সালে সব ধর্মের ভালো দিকগুলো নিয়ে তিনি আনলেন দিন-ই-ইলাহি নামে এক নতুন দর্শন। এর মূল লক্ষ্য ছিল একটাই, সবার মধ্যে সম্প্রীতি আর ঐক্য তৈরি করা। চলুন এবার মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ঝলমলে সময়ে যাওয়া যাক, যখন শিল্প আর স্থাপত্য পৌঁছে গিয়েছিল তার শিখরে। আকবরের পর জাহাঙ্গীর আর শাহজাহানের রাজত্বকালই ছিল সেই স্বর্ণযুগ। জাহাঙ্গীর ছিলেন এক কথায় একজন শিল্প রসিক শাসক। ছবি আঁকার প্রতি তার যে ভালোবাসা ছিল তা এক কথায় অবিশ্বাস্য। তার সময়ই মোঘল পেন্টিং তার সেরা জায়গায় পৌঁছায়। আবার দেখুন, ন্যায় বিচারের জন্য আগ্রা ফোর্টে তিনি জিঞ্জিরে আদল বা ন্যায়ের শৃঙ্খল লাগিয়েছিলেন। আর হ্যাঁ, তার দরবারেই কিন্তু ক্যাপ্টেন হকিংস আর স্যার টমাস রোর মতো প্রথম ইংরেজ দূতরা এসেছিলেন, যা ভারতের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করে।
আর জাহাঙ্গীরের পর এলেন শাহজাহান, যার নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে তাজমহলের ছবি, তাই না? তার সময়টাকেই বলা হয় মুঘল স্থাপত্যের সুবর্ণ যুগ। তার তৈরি স্থাপত্য আজও সারা বিশ্বকে অবাক করে দেয়। শাহজাহান ছিলেন একজন মাস্টার বিল্ডার। ভাবুন একবার, প্রেমের প্রতীক তাজমহল, দিল্লির লালকেল্লা আর জামা মসজিদ, আর সেই কিংবদন্তির ময়ূর সিংহাসন, এই সবই তার অমর সৃষ্টি। ১৬৩৮ সালে তো তিনি রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়ে চলে এলেন, যার নতুন নাম হল শাহজাহানাবাদ। কিন্তু সব স্বর্ণযুগেরই তো একটা শেষ থাকে। এবার আমরা আসছি সাম্রাজ্যের সেই সন্ধিক্ষণে, মানে টার্নিং পয়েন্টে। ঔরঙ্গজেবের শাসনকালে যখন সাম্রাজ্য একদিকে যেমন সবচেয়ে বড় হয়েছিল, তেমনি অন্যদিকে তার পতনের বীজও বোনা হয়েছিল। ঔরঙ্গজেবের শাসনকালটা কিন্তু বেশ জটিল। একদিকে তিনি ছিলেন খুব ধার্মিক, আলমগীর উপাধি নিয়েছিলেন আর সুন্নি মুসলিমদের কাছে পরিচিত ছিলেন জিন্দা পীর হিসেবে। কিন্তু অন্যদিকে তার কিছু সিদ্ধান্ত, যেমন ১৬৭৯ সালে অমুসলিমদের উপর আবার জিজিয়া কর চালু করা, বা জাট, সতনামি, বুন্দেলাদের মতো বিদ্রোহ, আর ১৬৭৫ সালে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা, এগুলো সাম্রাজ্যের ভেতরে অনেক অশান্তির জন্ম দিয়েছিল। আর তার সবচেয়ে বড় ভুল বলা হয় সেটা ছিল তার দাক্ষিণাত্য নীতি। একে ঐতিহাসিকরা বলেন ডেকেন আলসার, মানে দাক্ষিণাত্যের ক্ষত। কারণটা খুব সহজ। মারাঠাদের বিরুদ্ধে তার প্রায় ২৫ বছরের লম্বা যুদ্ধটা সাম্রাজ্যের সব টাকা, সব শক্তি, সব সম্পদ যেন শুষে নিচ্ছিল, আর এটাই পতনের রাস্তাটা তৈরি করে দেয়। তো এত বড় একটা ইতিহাস তো আমরা দেখলাম, কিন্তু পরীক্ষার জন্য ঠিক কোন কোন জায়গাগুলোয় ফোকাস করতে হবে, চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। বিশেষ করে WBCS-এর মতো পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র। এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য বলতে পারেন একেবারে হট টপিক। আবুল ফজলের আকবর নামা, গুলবদন বেগমের হুমায়ুন নামা দ্বারা শিকহর করা উপনিষদের পার্সি অনুবাদ, আর তুলসীদাসের রামচরিত মানস, এই বই আর তাদের লেখকদের নাম অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, একটা সহজ প্রশ্ন, দেখি মনে আছে কি না। মুঘলদের সরকারি ভাষা কি ছিল? একটু ভাবুন তো। একদম ঠিক, উত্তরটা হলো ফার্সি। এটা একটা খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। আর একটা খুব কমন প্রশ্ন, আকবরের সেই বিখ্যাত রাজস্বমন্ত্রী কে ছিলেন যিনি জব্তি সিস্টেমটা চালু করেন? তিনি হলেন রাজা টোডরমল। এই নামটা আর তার কাজ দুটোই কিন্তু পরীক্ষার জন্য মাস্ট। শেষ করার আগে একটা ছোট্ট টিপস, পরীক্ষার জন্য যখন পড়বেন তখন এই কয়েকটা জিনিসে একটু বেশি করে জোর দেবেন: মনসবদারি আর জাবতি সিস্টেম, স্থাপত্য, সাহিত্য আর পানিপথের মতো বড় যুদ্ধগুলো। এগুলো ভালো করে জানলে দেখবেন পরীক্ষার হলে অপশন এলিমিনেট করতে ম্যাজিকের মতো কাজ করছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। আমরা দেখলাম যে ঔরঙ্গজেবের নীতিগুলো সাম্রাজ্যকে দুর্বল করেছিল, এটা ঠিক। কিন্তু এত বড়, এত শক্তিশালী একটা সাম্রাজ্য কি শুধু একজন শাসকের ভুলেই ভেঙে পড়তে পারে, নাকি এর পেছনে আরও অনেক বড়, আরও গভীর কারণ লুকিয়েছিল? এটা নিয়ে ভাবা যেতেই পারে, তাই না?